নমস্কার, রয়েছেন কবিরের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি তো একদম এই সরকারের শুরু থেকেই তিনি যেমনটা বলেছেন যে যদি দুর্নীতি হয় তাহলে এই সরকারকে ছেড়ে কথা বলব না। অবশ্যই আইনি পথে আদালতের অঙ্গনে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে একটি ফেক প্রোফাইল করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমি ছবি স্ক্রিনশট দিয়ে দেব। একটি ফেক প্রোফাইল, যে প্রোফাইলে একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফেসবুক প্রোফাইলের যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারকে নকল করে সেখানে লেখা হয়েছে। আমি দেখিয়ে দেব। মূল বিষয়বস্তু হচ্ছে যে ওসামা বিন লাদেনকে সমর্থন করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কোনোভাবেই লাদেনকে সন্ত্রাসবাদী বলতে রাজি নন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে বলেছেন তিনি যারা এই কাজ করছেন তারা ভুল করছেন। আমরা কথা বলব। স্যার, আপনি বিষয়টা কখন জানলেন? কিভাবে জানলেন? আমি একদম সকালবেলা উঠে আমি ফোন খুলি, যে বহু মানুষ যদি মাঝরাতে কোনো মেসেজ টেসেজ করে থাকেন বিভিন্ন কারণে, হুম, খুলেই দেখি এটা। হুম, হুম, তো আমি সঙ্গে সঙ্গে বুঝলাম এটা RSS এর পরিকল্পনা। এ নিয়ে হুম, বোঝার কোনো রকম মানে দ্বিতীয় কোনো কারণ থাকতে পারে না, কোনো হুম, সন্দেহ থাকার কারণ নেই। আমি শুধু বলেছি যারা করেছেন তারা বিপদে পড়বেন। হুম, এবং তারপর আমি আরেকটা পোস্ট করেছি হুম, যে কেন এটা করা হয়েছে। আসলে RSS এর যারা প্রচার গোষ্ঠী, ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কিংবা ওদের যে IT সেল, হুম, হুম, তারা প্রতিনিয়ত দেখছেন যে যে সমস্ত বিষয় নিয়ে আমি মতামত দিচ্ছি, তার পাল্টা যুক্তিসঙ্গত মতামত সেটা তারা হাজির করতে পারছেন না। হুম, হুম, তাদের লক্ষ্য হচ্ছে অকথ্য গালাগালি করা। হুম, হুম, আর গালাগালি করার মধ্যেই ওরা নিজেদেরই নিজস্ব কৃষ্টি, নিজস্ব চরিত্র প্রকাশ করছেন। উনি আর আদৌ ভাবিত নেই। হুম, কিন্তু এটা করা হয়েছিল একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। হুম, হুম, সেই লক্ষ্যটা হচ্ছে হিন্দু মুসলমান বিরোধকে বাড়িয়ে দেওয়ার জন্য। হুম, হুম, এবং সেই হিন্দু মুসলমান বিরোধ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওরা আমাকে ব্যবহার করতে চাইছিল। হুম। সেজন্যই এই পোস্টটা নিয়ে তীব্র আপত্তি। আমি শুনলাম পরবর্তীকালে অনেকে আবার লিখেছেন যে পোস্টটা নাকি আর নেই, নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই স্ক্রিনশট জাতীয় জিনিস তো বাজারে চালু আছে। একদম। আমি আপনার এই মারফতে সুযোগে পরিষ্কার বলে দিতে চাই, হুম, যারা হুম। আমার বিরোধিতা করতে চান বিরোধিতা করুন। নৈতিকভাবে বিরোধিতা করার কিছু থাকলে, যুক্তিসঙ্গত থাকলে বলুন। আমি তো লার্নার, আমি শিখতে চাই। হুম, হুম। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে আমার নামে কুৎসা করে গালাগালি দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন, তবে তারা নিজেদেরই কবর খুঁড়বেন, এটুকু বলে দিলাম। স্যার, আপনি জেনারেলি আমি দেখেছি আপনার ফেসবুক প্রোফাইলে বিভিন্ন সামাজিক স্তরের মানুষই, তার মধ্যে আমি আলাদা করে কোনো স্তরের নাম করছি না। বিভিন্ন সামাজিক স্তরের মানুষ বিভিন্ন সময় আপনার বিরোধিতা করেন। কখনো, কখনো ইস্যুভিত্তিক বিরোধিতা করেন বটে, বা বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যেটা বললেন অকথ্য গালিগালাজ ইত্যাদি। এবং আপনি এগুলোকে আপনার ফেসবুকের কমেন্ট বক্সও ওপেন থাকে, অনেকের মতোই কমেন্ট বক্স বন্ধ থাকে না। আপনার ফেসবুক টাইমলাইনও খোলা থাকে, আমি দেখেছি। যে কেউ ট্যাগ করলে সেটা আপনার টাইমলাইনে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে আপনি খুব তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে বললেন যে বিপদে পড়বেন। আপনি বিপদে পড়বেন বলতে কি বিপদের কথা বলছেন? সে বিপদটা হচ্ছে, আমি আইনি কথা বাদও দিলে পরে, হুম, হুম, কিন্তু এই বিপদটা যে ওরা নিজেরাই এই বিরোধটা, ওসামা বিন লাদেন কবে মারা গিয়েছেন, তাকে কেন তৈরি করা হয়েছে, এ সম্পর্কে আমার একটা পোস্টও আছে। হুম, হুম, যে মার্কিন সাম্রাজ্যবাদ ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল আফগানিস্তানে সমাজতান্ত্রিক সরকার পতন ঘটাবার জন্য। একদম, একদম। এবং তারপর তারাই তাকে খুন করছেন। কমিউনিস্ট বিরোধিতার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এইরকম তাদের সুবিধা মতো কিছু লোককে লালন পালন করে, তারপর কাজ ফুরিয়ে গেলে খুন করে দেয়। হুম, হুম। এখন যারা এইসব পোস্ট করছেন কমিউনিস্ট বিরোধিতার জন্য, লক্ষ্য আমি হলো যারা তাদের মদত দিচ্ছেন তারা আগামী দিনে তাদের যে লাদেনের মতো পরিণতি ঘটাবেন না তার কি গ্যারান্টি আছে? স্যার, এটা তো তাদের একটা দিক কাছে গেল। হ্যাঁ। এই ইতিহাসের শিক্ষাটাই পেশ করতে চেয়েছি, আর কিছু না। স্যার, এটা তো একটা দিক গেল। আমার প্রশ্ন হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত মানুষ। তার সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে তো রাজ্যের কোনো সাধারণ মানুষই নিরাপদ নন।
আপনার সেক্ষেত্রে নয়তো? আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি যদি ভাবিত নাও হন, যারা এভাবে আক্রান্ত হবেন তাদের নিরাপত্তার জন্য আপনার বার্তা কি? বটেই তো, যারা এখন আক্রান্ত, যারা এরকম আক্রান্ত হবেন, অসহায় বোধ করছেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে তাদের সুরক্ষা, প্রতিরক্ষা ইত্যাদির জন্য আমি আমার সাধ্যমতো কঠিনতম ব্যবস্থা নেব। স্যার এই প্রসঙ্গে একদম অন রেকর্ডই আমি আপনাকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমারই একজন পরিচিত, তিনি দার্জিলিং শহরে হোটেলের ব্যবসা করেন। আ তিনি ফেসবুকে তৃণমূলের আমলেও তিনি তৃণমূল সরকার বিরোধী বিভিন্ন মানে সরকারের অবস্থান বিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। মিম শেয়ার করেছেন, মিম। বামফ্রন্টের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধেও অনেক মিম আপনি যখন বিভিন্ন আপনার কাজ পছন্দ হয়নি তিনি শেয়ার করেছেন। বিজেপি বিরুদ্ধেও হয়তো কিছু মিম শেয়ার করেছেন। তার অভিযোগ হচ্ছে দার্জিলিং থানায় তাকে ডেকে আইসি এবং একজন উকিলের উপস্থিতিতে, তার অভিযোগ আমি বারবার করে বলছি, তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয় এবং আরো নানা রকম বিষয় হয়। এখন তিনি স্বাভাবিকভাবেই ভীত। এই ধরনের ঘটনা ঘটলে নাগরিকদের কি কর্তব্য? আমি তাকে অনুরোধ করব, আপনি একদম ভয় পাবেন না, আপনি গোটা বিষয়টা নিয়ে যদি পারেন দেখা করুন, আসুন। কেন এই স্বৈরাচারী পদক্ষেপ স্পষ্ট, এবং এই স্বৈরাচারী কণ্ঠরোধকারী প্রচেষ্টাকে প্রত্যাঘাত করতেই হবে। পুলিশের কি অধিকার আছে আপনাকে ডেকে ধমক দেওয়ার? হয়তো আপনি ব্যবসা করেন, বিভিন্নভাবে আপনাকে ফাঁস করার চেষ্টা করবে। হুম হুম। কিন্তু সেখানে কোনো উকিল ছিলেনই বলেছেন। যিনি উকিল ছিলেন তার কাছে আমার বক্তব্য, আপনার ওকালতি পেশার প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারকে রক্ষা করা, তাকে দমন করা নয়। স্যার খুব অদ্ভুতভাবে একজন মানে তার অভিযোগ, আমি আবারও বলছি আমি তো খতিয়ে দেখিনি। তার অভিযোগ সেই উকিলও এসে আইসির থেকেও বেশি করে আমার সেই পরিচিতকে ধমক দেন। সে উকিলের নাম ঠিকানা যদি উনি আমাকে দিতে পারেন, তাহলে আমি নিঃসন্দেহে ব্যাপারটা খোঁজ খবর করে দেখব, এবং তিনি আদৌ উকিল কিনা, নথিভুক্ত উকিল কিনা, এটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। স্যার আপনি স্বাভাবিকভাবেই আপনার কাছে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন। আপনি কি এখন তো আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যায়, সেটা খুব কঠিন কাজ কিছু নয়। আপনি কি সাইবার সেলের দ্বারস্থ হবেন আপনার বিরুদ্ধে যে এই ধরনের পোস্ট করা হচ্ছে আমি বা এখনো দ্বারস্থ হইনি, এখনো আমি দ্বারস্থ হব না। আমি একটা শুধুমাত্র সাবধান বাণী দিয়েছি। আমি চাই যারা এই সমস্ত অপকর্ম করছেন তারা শুধরে যান। যদি শুধরে না যান, তাহলে আমাকে তো কঠোরতম ব্যবস্থা নিতে হবে, এবং তার পরিণতি সুখকর হবে না। স্যার আরেকটি বিষয়ে আমি একটু আপনার মতামত নেব। সেটা হচ্ছে ২১শে জুলাই। ২১শে জুলাই নিয়ে আপনি এর আগেও বলেছেন বা তৃণমূল মানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ইত্যাদি বিতর্ক আছে। কিন্তু ২১শে জুলাইয়ের মালিকানা কার? ২১শে জুলাইয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে কারা সভা করবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল নাকি কোট আনকোট কালীঘাট তৃণমূল? সেই নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। আপনার মতামত? এসব নাটক। 21শে জুলাই তো কেউ মালিক হতে পারে না। এতদিন আমরা দেখেছি 21শে জুলাই নাম করে নৃত্যানুষ্ঠান হতো, হুম, বিনোদন অনুষ্ঠান হতো, স্মরণ সভা তো হতো না। হুম। যাই হোক, এখন আরেক ধরনের বিনোদন আমরা দেখতে পাবো, যে আমি নাচাবো না ও নাচাবে, এই হচ্ছে বিতর্ক, আর কিছু না। স্যার আমি একটা পলিটিক্যাল এথিক্স এর প্রশ্ন করছি। মানে ২১শে জুলাই যখন ঘটেছিল যে ঘটনা ১৯৯৩ সালে, তখন তৃণমূল কংগ্রেস এক্সিস্ট করতো না, তখন তো কংগ্রেস। তারপরে হ্যাঁ, তা তো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, কংগ্রেসের হাত থেকে তিনি সেই কর্মসূচি নিজে নিলেন। আজকে কি তার কাছে এটা বাউন্স ব্যাক করছে? আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এবং কর্মসূচি নিজে উনি করছেন। যত অনৈতিক পথ উনি দেখিয়েছেন, ওর অনুগামীরা সব অনৈতিক পথই পরিভ্রমণ করবে, এটা স্বাভাবিক। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। ২০১৮ সালে একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, এখন যে সম্পূর্ণ কোনো রাস্তা বন্ধ করে করা যাবে না বা বা এ এ ভিক্টোরিয়া হাউসের সামনে এইভাবে তারপরে অন্যান্য মানে আপনাদের রাজনৈতিক দলকেও দেখা গেছে, ডিওএফআই কেও দেখা গেছে তাদেরকে অনুমতি দেয়নি পুলিশ। আ এখন আজকে এই উদ্ভূত পরিস্থিতিতে আপনি কি বলবেন ২১শে জুলাইয়ের সমাবেশ নিয়ে? দেখুন, পুলিশ যে কারণে ওদের অনুমতি দেয় সেটা রাজনৈতিক, যে কারণে অন্য লোকেদের দেয় না সেটাও রাজনৈতিক।
ওটা কোনো প্রশাসনিক নয়। ইতিপূর্বে বিগত বছরেও এরকম একটা আদালতে মামলা হয়েছে, আদালত থেকে পরিষ্কার নির্দেশ আছে যে যাতায়াতের কোনো রকম বাধার সৃষ্টি করা যাবে না। হুম, হুম। এখন এটা এই টানাপোড়েনটা পেছন থেকে সুতো টানছেন বিজেপি, এবং তারা এই গরম বার্তাটা টিকিয়ে রেখে আমার ধারণা কাউকেই দেবেন না। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।